ইকবাল ভাই তো অনেক টক শোতে আপনারা যেমন শুনেন, ওনার কথা আমিও শুনি। অনেক অনেক কন্ট্রিবিউশন রয়েছে তাদের। আজকে নদীর যে কিছুটা উন্নতি, সেটাও আমার কাছে মনে হয়েছে এখানে বেলা এবং পরিবেশ আন্দোলনের বিশাল ভূমিকা রয়েছে। এটি সরকারি কর্মকর্তার জায়গা থেকে নয়, আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত যে এটি বিশাল ভূমিকা রয়েছে তাদের। এবং তারা আছেন বলেও এখনো অনেক নদী দখল হয় না, অনেক নদী দখল হয় না। তো জনাব শেখ রোকন অনেক কথা নিয়ে এসছেন। আসলে আমার কাছে দেশভাগ মানে কিছু শব্দ, ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখেছি আমরা। মেঘে ঢাকা তারা, নিতা সেনকে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। যখন সুবর্ণরেখা অথবা সীমান্ত রেখা, একটি হলো ঋত্বিক ঘটকের, আরেকটি হলো আমাদের তানভীর মোকাম্মেলের। অথবা যখন খুব অল্প বয়সে পূর্ব পশ্চিম পড়েছি সুনীলের, তখন ভিতরে কোথায় জানি একটি দুঃখবোধ, অতীন মজুমদারের সাথে তার জায়গায় নিজেকে কল্পনা করেছি বারবার, এবং এই উপন্যাসটা বারবার পড়েছি শুধুমাত্র অতীন মজুমদারের কারণে মনে হয়। তো দেশভাগ ধর্ম নিয়ে, ধর্মের দোহাই দিয়ে কিভাবে আলাদা করে দেয়া হয়েছে একটি মানুষ, তার শৈশব কৈশোর, তার চেনা নদী, তার চেনা পরিবেশ, তার চেনা সেই বন্ধুবান্ধবরা সব রাতারাতি অচেনা হয়ে গেছে। মানব সভ্যতার জন্য এক বিশাল ধাক্কা কিন্তু এই উপমহাদেশের যে বিভক্তি, এটি পুরো মানব সভ্যতার জন্য একটি বিশাল ধাক্কা। কত হাজারো লক্ষ গল্প তৈরি হয়েছে। আমরা শাহাদাত হোসেন মান্টোর ঠান্ডা গোস্ত, শরীর হিম হয়ে আসে এই গল্প পড়লে। এসব অনেক গল্প তৈরি হয়েছে। আমি মাঝে মাঝে চেষ্টা করি এসব পড়ার। শাহাদাত হোসেন মান্টো কিভাবে দুটো ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যতটা না পাঞ্জাবকে নিয়ে পুরো বিশ্ব সাহিত্যে আলোচনা হয়েছে, বাংলাকে নিয়ে ঠিক সেরকম আলোচনা হয়নি। এটি আরো অনেক বেশি আলোচনার দরকার রয়েছে। আমরা ছিটমহল দেখেছি, সব কিন্তু এই দেশ ভাগের সাথে ইনভলভ। ছিটমহল, এবং দেখেন মিস্টার রেডক্লিফ, একটা মানুষ, শেখ রোকন ভাই কিন্তু খুব চমৎকারভাবে লিখেছেন। তিনি কিছুই জানেন না, তিনি আসলেন 8ই জুলাই, এসেই একটা উপমহাদেশ তিনি পেন্সিল যেখানে যেখানে তার চলেছে আর কি, সেখানে তিনি চালিয়ে দিলেন। তো জনাব রণজিৎ কুমার কিন্তু এই দুঃখবোধটা তাকেও ছেয়ে গেছে। তিনি ডাক্তার হতে পারতেন, তিনি হয়তো অনেক কিছু, অনেক বিখ্যাত কেউ হতে পারতেন, খুব আরামায়েশের জীবন কাটাতে পারতেন। সেটি না করে তিনি এমন এক জীবন বেছে নিলেন যেটি হলো এ দেশের জন্য খুব দরকার ছিল। সেটি আজকে বারবার আমাদের আলোচনায়, রাফিউর রাবি ভাইয়ের আলোচনায়, সবার আলোচনায় আসছে শীতলক্ষা, নারায়ণগঞ্জের প্রাণ, এখন আর প্রাণ নেই। এটি ওখানে গেলে, শীতকালে গেলে আসলে খুব বেশিক্ষণ ওই নদীতে থাকা যায় না, এটি খুব দুর্ভাগ্য আমাদের জন্য। তো আমি যে কথাটা বলছিলাম, যে দেশভাগ নদীও ভাগ করে দিয়েছে, খুব চমৎকারভাবে তিনি লিখেছেন। অনেকগুলো শব্দ খুব ছোটবেলা থেকে আমাদের কানের কাছে বাজে। ফারাক্কা, কিভাবে তিস্তা ব্যারেজ, কিভাবে উত্তরাঞ্চলকে মরুময় করে দিচ্ছে, এটি কিন্তু নদী ভাগের কারণেই হয়েছে। এমন ভাবে নদীটাকে ভাগ করা হয়েছে, শেখ রোকন ভাই যথার্থই বলেছেন যে এটি সারা পৃথিবীতে খুব বেশি দেখা যায় না, যে এমনভাবে ভাগ করেছিলেন। নিশ্চয়ই কারণ ছিল। ওই সময়ের যারা পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন, তারা হয়তো বাস্তবতার চেয়ে আবেগের উপর খুব বেশি নির্ভর করেছিলেন। তারা হয়তো এটি নিয়ে স্টাডি করেন নাই, রেডক্লিফ সাহেবের সাথে ওভাবে বসেন নাই বলেই আমরা তো কাগজে কলমে 54টাই পড়ে আসছি, কিন্তু শেখ রোকন ভাই আজকে যেটা দেখালেন 123টি নদী এমনভাবে ভাগ করা হয়েছে। ড্যাম, ব্যারেজ, বাঁধ,
মানে অনেকগুলো আমরা দেখছি আমাদের উজানে, এগুলো হওয়ার কারণে আমাদের কিন্তু ভুগতে হচ্ছে বছরের পর বছর, এবং পৃথিবী যতদিন থাকবে এই বাঙালি বা এই বাংলার জনপদ ততদিন কিন্তু এগুলো নিয়ে ভুগতে থাকবে। তো এই দেশভাগটা আমাদের জীবনে অনেক, আমি জানি না, কিছু কিছু মানুষের পাওয়া যায় যে হয়তো আশীর্বাদ হয়ে আসছে, কেউ হয়তো খুব রিমোট অঞ্চল থেকে, হয়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ভারতে গিয়েছেন, তারা হয়তো কেউ কেউ ভালো ছিলেন, হয়তো ভারত থেকে যারা এখানে এসছেন তারাও হয়তো কেউ কেউ ভালো আছেন, কিন্তু তিনি কি করে ভুলেন তার শেকড়ের কথা আমি জানি না। কি করে একটি মানুষ যৌবনে অথবা কৈশোরে তার জন্ম ভিটেমাটি ছেড়ে অন্য একটি দেশে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, আমরা আমাদের এখান থেকে যারা গিয়েছে এই যে সেই 47-এর পর থেকে, শুধু কি 47-এ গিয়েছে, আমার কাছে মনে হয় অনেক বছর ধরে আমরা দেখেছি। আমরা 65-র সেই ভারত পাকিস্তান পাক ভারত যুদ্ধের কথা জানি, সেই সময়ে গিয়েছে। আমরা জানি যে শত্রু সম্পত্তি আইন করেছে, যেটি নিয়ে আমি সরকারি চাকরিতে আমরা এটা নিয়ে কাজ করছি সেই অনেক বছর ধরে। কিন্তু আমি কিছু শব্দের সাথে, আমি আসলে কিছু শব্দ নিয়ে কথা বলছি, ওনারা তো পণ্ডিত মানুষ, ওনাদের মতো এভাবে আমি হয়তো বলবো না। শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টিজ, সেই আসলে দেশভাগ থেকে উৎপত্তি। দেশ থেকে চলে যাওয়া মানুষদের সম্পত্তি নাম দিয়েছিল এনিমি প্রপার্টিজ। সেটি 72-এ এসে কিছুটা বদ্রস্ত করা হয়েছে, অর্পিত সম্পত্তি, বদ্রস্ত, শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি। এটি প্রতিটি শব্দের পেছনেই কিন্তু মানুষের বেদনার আখ্যান লুকায়িত। প্রচুর ফাইল দেখি আমি, হয়তো এটা আমাকে টাচ করে, এটা নিয়ে আমার ইন্টারেস্ট রয়েছে। এই কারণে আমি যখন অর্পিত সম্পত্তি অবমুক্ত করি, ফাইল ঘেটে দেখি যে সিএসএ কার নাম ছিল, তিনি কোথায় গেলেন। ধীরে ধীরে এই ট্রান্সফরমেশনের জায়গাটুকু বোঝার চেষ্টা করি, এবং এটি অবমুক্ত করতে হয় আমাদের এখনও। আমি গতকালকে অবমুক্ত করেছি, এবং আমার কাছে এটি একটি খুব, আপনাদের বলি যে আমি খুব বেশি অবমুক্ত করি। আমার মনে হয় নারায়ণগঞ্জে আমার আগে গত 10 বছরে যেটা অবমুক্ত হয় নাই, আমি গত 1 বছরে তার চেয়ে বেশি অবমুক্ত করেছি। কারণ এটা আমাকে খুব স্পর্শ করে, টাচ করে। একটা মানুষের জমি, তিনি এদেশের বাসিন্দা, এবং আমি এমনও পেয়েছি যে তিনি এদেশের বাসিন্দা, তিনি এখনো আছেন মানে তিনি নাই, হয়তো তার থার্ড জেনারেশনটা আছে, তার ছেলে বা উত্তরাধিকারী আছে, সেটি এনিমি প্রপার্টিজ। আর একটা হলো বিনিময় সম্পত্তি। দেশভাগ আমাদের অনেকগুলো বিষয় উপহার দিয়েছে। শত্রু সম্পত্তি, বিনিময় সম্পত্তি। বিনিময় সম্পত্তিটা কি, কেমন কথা বলেন, যে একটা মানুষ, তিনি হয়তো উত্তর ভারতের কোথাও তার বাড়ি, তিনি সেখানে বেড়ে উঠছেন, সেখানকার এই যে দাঙ্গা, 10 লক্ষ মানুষের মৃত্যু। বদরুদ্দিন ওমর তিনি লিখেছেন যে যখন তার বাবা আবুল হাসিম কখনো চাননি দেশভাগ হোক, কিন্তু যখন তার বাড়িটা পুড়ল তিনি আর সেখানে থাকতে চান না। এটা হয় না কখনো, আসলে এটি হয়েছে দেশভাগ। হাজার লক্ষ ঘটনা ঘটেছে, বললাম তো, ওই যে সাদাত হোসেন মান্টুর মতো প্রগতিশীল একটি মানুষ কি নিদারুণ কষ্ট নিয়ে তিনি পাঞ্জাবের সেই তার জন্মভিটা ছেড়ে পাকিস্তানের অচেনা পরিবেশে তিনি কি কষ্টের জীবন যাপন করলেন। সাদাত হোসেন মান্টোর জীবনী পড়লে এটি প্রতিটা লাইনে মনে হয় যেন একটি মানুষের, একটি মানুষ না শুধু, এটি জাতির কষ্টের প্রতিটা পরতে পরতে, প্রতিটা শব্দের পরতে পরতে লেখা থাকে। আপনি আমাদের দেশে অনেক বিখ্যাত মানুষরা আছে, এখানে আমরা এখনো আছে, জীবিত আছে। আমি যতদূর জানি আমাদের বিখ্যাত জুরিস্ট ডক্টর কামাল হোসেন, অধ্যাপক রেহমান সোবহানদের মতো মানুষ, প্রফেসর আনিসুজ্জামানদের মতো মানুষরা, তারা এখানে এসছেন, এবং তারা কিন্তু এখানে অনেক কিছু দিয়েছেন আমাদেরকে। এখানে যারা এসছেন খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, মানে দেশভাগ উদ্বাস্তু, 1,20,00,000 উদ্বাস্তু হয়েছে ওই সময়টাতে, এবং তারা যেখানে বসবাস করতো, এখান থেকে যারা গিয়েছে তারা দণ্ডকারণ্যে তাদের অন্যতম জায়গা, পাহাড়ি এলাকা, আন্দামানে সেখানে তাদের জায়গা হয়েছে, অনেকের জায়গা আন্দামানে হয়েছে, ওই যে রানাঘাটের সেই ক্যাম্পে অনেকের জায়গা হয়েছে। কারণ মানুষ তো তাদের গটিবাটি নিয়ে যেতে পারেন নাই অনেকে, বা ওখান থেকে আসতে পারেন নাই। সেটি আমি কোথায় দেখি, বিনিময় সম্পত্তিতে দেখি। যখন ওই দলিলটা খুঁজে বের করি যে সম্পত্তিটা কার ছিল, কত বড় বিপদে পড়ে, কি দুঃখে মানুষটি তার এই সম্পত্তি, শত বছর ধরে যে সম্পত্তির লেগেসি তিনি বহন করছেন,
সেই সম্পত্তিটি ছেড়ে আরেকজনকে দিয়ে সেটি ওপারে চলে গেছেন, অথবা ওপারে যিনি ছিলেন তিনি তার সম্পত্তি দিয়ে এপারে চলে আসছেন। কেউ দাম পেয়েছেন, কেউ পাননি। অগাধ সম্পত্তির মালিক ছিলেন হয়তো তার দেশে, নিজ দেশে, আমি এখানে কোন দেশ সেটা বলছি না, কিন্তু যখন অন্য দেশে তাকে যেতে বাধ্য করা হলো, বাধ্য করলেন কারা? যারাই বাধ্য করেছেন সেটি আমরা জানি যা কারা করেছে, সেটিও রাজনীতি। আসলে রাজনীতির কারণেই দেশ ভাগ হয়, রাজনীতির কারণেই কিন্তু এত কিছু হয়েছে। আমরা দেখেছি যে তাদের জমি তারা দাম পান নাই, খুব গোপনে বিক্রি করে চলে গেছেন ওই সময়, খুব গোপনে, সন্তর্পণে। অনেককে চিনি, কারণ আমি যেহেতু অর্পিত সম্পত্তি নিয়ে আমাকে কাজ করতে হয়, আমার কাছে মনে হয়েছে এক একটা সম্পত্তির ইতিহাস এক একটি উপাখ্যান। তো এই কারণে জনাব বিমান শাহ জুয়েল যখন আমাকে বললেন, আমাকে কেমন জানি, আমার কাছে মনে হয়েছে আমার কেউ যায়নি, যাওয়া লাগেনি, যেহেতু আমি মুসলিম। এখান থেকে গিয়েছে হিন্দুরা, ওখান থেকে এসছে মুসলিমরা। তো উনি যখন আমাকে বললেন তখন আমার কাছে মনে হয়েছে না, যাই, বক্তাদের বক্তব্য একটু শুনি। বহু বিনিময় সম্পত্তি নিয়ে কাজ করি, অর্পিত সম্পত্তি মানে শত্রু সম্পত্তি নিয়ে কাজ করি। তো আসলে আমাদের অনেক অনেক গবেষণা দরকার এখনো। যখন ছিটমহলবাসী সেই আমাদের 1973 সালে আপনার দ্বিতীয় সংশোধনীতে এটি এই 3 বিঘা করিডোরের যে চুক্তিটা হয়েছিল সেটি বাস্তবায়ন হয়েছে কিছুদিন আগে। আপনার চারদিকে ভারত, মাঝখানে এক টুকরো বাংলাদেশ, এরকম বাংলাদেশের অসংখ্য ছিটমহল ছিল। তো এটি আসলে কেমন দেশভাগ, যে আমার চারপাশে আর কোথাও যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, সেই দেশভাগ আমাদের এই অসংখ্য ছিটমহল দিয়েছে, আমাদের নদীকে ভাগ করেছে, আমাদের অনেকগুলো ব্যারেজ উপহার দিয়েছে, অনেকগুলো ড্যাম উপহার দিয়েছে, আমাদের লক্ষ কোটি বেদনার উপাখ্যান উপহার দিয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমার মতো একজন মানুষ, সরকারি কর্মকর্তা, তাকে কেন এখানে দাওয়াত দিয়েছেন। তবে আমরা একটা কাজ করছি। এখন আমি শীতলক্ষা নিয়ে বলি, যে কাজটি জনাব রণজিৎ কুমার করে যেতে চেয়েছেন, বা এখনো নাগরিক কমিটি সহ যারা নদী নিয়ে কাজ করছেন তারা করছেন। আমি গত ডিসেম্বরে আমার খুব মনে হলো, আমি এখানে আমি জয়েন করেছি 23 জুলাইতে। আমি 27 জুলাই জয়েন করেছি। 29 জুলাই আমার কাছে মনে হয়েছে আমি শীতলক্ষাটাকে দেখি। শীতলক্ষা আমি স্পিড বোর্ডে এই প্রান্ত থেকে এই প্রান্ত ঘুরে দেখলাম, এবং কিভাবে অনেক বড় বড় কোম্পানি তারা এই শীতলক্ষার পার বা তাদের অনেকের প্রাইভেট জেটি বানিয়ে নিয়েছে। এবং মজার ব্যাপার হলো অনেকগুলো জাহাজ পরিত্যক্ত অবস্থায়, জাহাজ বা ড্রেজার পড়ে রইল ওখানে। আপনার ইয়েতে আদমজির যে আদমজি নগর আছে তার অপোজিটে ওই পাশেই। তো আমি দেখে পরে এসেই একটা চিঠি লিখলাম সরকারকে যে এইগুলো অ্যাটলিস্ট রুট হোক ওখানে, কারণ সিলটেশন হচ্ছে, অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে। তো এটি নিয়ে আমার একটু কনসার্ন, এবং আমি ভাবতে থাকলাম যে শীতলক্ষা নিয়ে কী কাজ করা যায়। তো আমি ডিসেম্বরে জিআইজেড নামক একটা প্রতিষ্ঠানকে ইনভাইট করলাম, যে ওনারা বাংলাদেশে কাজ করে, এই মেঘনা নদী নিয়ে কাজ করছে ওয়াসার সাথে, সোনারগাঁতে। তো ওরা কিন্তু রাইন নদী নিয়ে তারা কাজ করেছে এবং রাইন নদীটাকে দূষণমুক্ত করেছে এই জিআইজেড এর সহায়তায়। তো আমার কাছে মনে হলো তাদের টেকনিক্যাল সাপোর্টটা নেওয়া যায় কিনা। আমরা তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করলাম। এর মধ্যে আপনারা আমার মনে হয় এখানে উপস্থিত আছেন, আমরা ওয়ার্কশপ করেছি। এর মধ্যে একটি খাল পরিষ্কার করা, এবং ধাপে ধাপে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা যে নদী দিবস, তারপর অনেকগুলো র্যালি, নৌকা বাইস, এগুলো, এবং পাশাপাশি যারা ইটিপি ব্যবহার করে না, ইটিপি আছে তার, মানে অল অ্যাবাউট আসলে মুনাফার জন্য তিনি একসময় তার অনেক টাকা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তিনি পানি পাবেন না, মানে আপনার বিশুদ্ধ পানি, এই যে সুপেয় পানি পাবেন না, এবং জমি নষ্ট করছেন। আপনার অনেকগুলো বড় বড় কোম্পানি মানুষের জমির উপর ভরাট করে দিচ্ছে, বালি দিয়ে, জমি না কিনে ভরাট করে দিচ্ছে।
এবং বাধ্য করছে তাকে ওই জমি বিক্রি করতে। এই নারায়ণগঞ্জে, রূপগঞ্জে হচ্ছে, এটি সোনারগাঁতে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। এবং চাইলেও আমরা খুব কড়া অ্যাকশন নিতে পারি না অনেক ক্ষেত্রে। সামহাও মানুষ কেউ বিক্রি করে, 10 জন মানুষ আছে, 8 জন বিক্রি করে ফেলছে। খুব বেশি দাম যা তা না, জমি চলে যাচ্ছে, নদী শেষ হয়ে যাচ্ছে। এবং এই নদী যে অর্থনৈতিকভাবে কত বেশি, এটি যদি আগের রূপে ফিরিয়ে আনা যায়, হাজার হাজার কোটি টাকা কিন্তু এই নদী থেকেই আয় হবে, সেটি আমরা ভুলে যাচ্ছি। শুধুমাত্র নিজের ব্যক্তিগত মুনাফার জন্য নদীতে ওই ডাইংয়ের রঙগুলো ছেড়ে দিচ্ছি। এবং তার ইটিপি আছে, সে একটু ইটিপি ব্যবহার করলে তার মুনাফাটা একটু কম হবে, শুধু এই কারণে, মুনাফা বেশি করার কারণে ইটিপি তার ব্যবহার করছে না। এখন মোবাইল কোর্ট কি ওখানে গিয়ে বসে থাকবে? ম্যাজিস্ট্রেট বসে থাকবে ওখানে? ডিসি গিয়ে বসে থাকবে ওখানে? বিষয়টা হলো আসলে প্রত্যেকটা মানুষের তো লাইবিলিটিস নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, যে না, এই নদী আমারও, এই দেশটা আমারও, এই নদীর পানি কালো হলে আমারও মনোবেদনা তৈরি হওয়া দরকার। সেই জায়গাটা আসলে আমাদের তৈরি করতে হবে। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান, এবং রণজিৎ কুমাররা আজকে যারা আপনার এই যে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, তারা যে কাজটুকু করে যাচ্ছে, এটি হলো সবাইকে এঙ্গেজ করা, তাকে বোঝানো এই শীতলক্ষা শুধু আমার না রে ভাই, এটা তোমারও। তুমি যে ওখানে ইন্ডাস্ট্রি করেছো, এটা তোমারও। সুতরাং তুমি এই টিভিটা ব্যবহার করো, নদীতে ময়লা আবর্জনা, তুমি বিষাক্ত যে রাসায়নিক, সেটা তুমি ছেড়ো না। যাই হোক, যেহেতু আমি আসলে এই একাডেমিক বক্তা না, আমার আর বক্তব্য বাড়ানো উচিত না। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের, যে আমাকে এখানে আপনি অনুগ্রহ করে দাওয়াত দিয়েছেন। এবং যাওয়ার বেলায়, যেহেতু আমার অর্ডার হয়ে গেছে আপনারা জানেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় আগ থেকে আমার সাথে, আমরা তো সরকারের দায়িত্ব হলো এই ধরনের সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা। আমি দেখেছি আপনাদের অনেক সীমাবদ্ধতা ছিল ওই সময়, কিন্তু আমার কাছে অনেকেই যারা একটু চেষ্টা করেছে অনেকে পৃষ্ঠপোষকতা করার, এটি আমাদের উচিত। কিন্তু রাফি ভাইরা তো আসলে প্রশাসনের কাছে কিনারে যেত না, একদম দূরে ভাইয়েরা যাওয়া যাবে না, তো দূরে দূরে ছিল, অসুবিধা নাই। দিমান শাহ জুয়েল ভাই, ওনারও আসলে ছিল না। যাই হোক, আমি যদি এর মধ্যে আরো কিছুদিন হয়তো থাকবো, আমি জানি না কতদিন আছি, আমি চেষ্টা করব যে যারা এই সাংস্কৃতিক সংগঠন করে তাদের নিয়ে কি করা যায়, কিছু একটা করা যায় কিনা দেখবো আর কি। আর নদী নিয়ে আমাদের যে কাজ, সেটি চলমান থাকবে। আমরা এটা সরকারকে এই প্রপোজালটা পাঠাবো, যাতে আমি যাওয়ার পরও এইটি আমাদের যে 2 ইয়ার্স প্ল্যান, এটি কন্টিনিউ থাকে। আর আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।